আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের সংশোধনীর পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পরে ইতিমধ্যে এই আদালতে বিচার কার্যের যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। আপনাদের মনে আছে এই আদালত পরিপূর্ণভাবে ফাংশনিং শুরু করেছে 4 মাস আগে। এর মধ্যে এই আদালতে 300টির বেশি অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের প্রসিকিউশন টিম যাচাই বাছাই করে 16টি মামলা দায়ের করেছে আনুষ্ঠানিকভাবে। আপনারা আমি কথা বলার সময় একটু চুপ থাকবেন। 300টির উপর অভিযোগ করা হয়েছে। এর মধ্যে আমাদের প্রসিকিউশন টিম যাচাই বাছাই করে 16টি মামলা আনুষ্ঠানিকভাবে দায়ের করেছে। এই 16টি মামলার মধ্যে 4টি মামলার তদন্ত কাজ এই মাসের মধ্যে শেষ হবে বলে আমরা আশা করি। এরপর চার্জশিট গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে। এখন যখন আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয়, ধরেন এই শুরু হওয়ার পর 3 সপ্তাহ সময়, আমাদের আইন অনুযায়ী 3 সপ্তাহ সময় এটা ডিফেন্স টিমকে দিতে হয়। ওনাদের প্রিপেয়ার্ড হওয়ার জন্য 3 সপ্তাহ টাইম ডিফেন্স টিমকে দিতে হয়। তো আমরা আশা করছি এই 3 সপ্তাহ টাইম অতিবাহিত হলে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ যে প্রক্রিয়া, যেটা আপনারা খুব ঘন ঘন দেখবেন, এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াটা শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে। আপনারা মাঝখানে কথা বলতে থাকেন তো আমি খেয়ে হারিয়ে ফেলি, আবার বলি কারণ মিসকোট করেন না। একটা হচ্ছে 300টির উপর অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের এখানে প্রসিকিউশন অফিস যাচাই বাছাই করে 16টি মামলা দায়ের করেছে। 4টি মামলার তদন্ত কাজ এ মাসে সম্পন্ন হচ্ছে। এরপর চার্জশিট গঠন করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে। আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হওয়ার সময় প্রথমে 3 সপ্তাহ সময় ডিফেন্স লয়ারদের দিতে হয় ওনাদের প্রিপেয়ার্ড হওয়ার জন্য। এরপর আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া, একদম সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে। এই আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে এসব মামলার রায় পরবর্তী 4 থেকে 6 মাসের মধ্যে এপ্রিল থেকে শুরু করে পরবর্তী 4 থেকে 6 মাসের মধ্যে প্রদান করা যাবে বলে আমরা আশা করি। অর্থাৎ এই হিসাবে অক্টোবরের মধ্যে আমরা 3-4টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। এটা বিচারিক প্রক্রিয়ার ব্যাপার, কিন্তু আমরা তদন্ত যে টিম আছে, আমাদের প্রসিকিউশন টিম আছে, বিশেষ করে আমাদের চিফ প্রসিকিউশন যে লয়ার আছেন ব্যারিস্টার তাজুল ইসলাম, ওনার সাথে কথা বলে আমার যে ধারণা হয়েছে সেটা আপনাদের ব্যক্ত করছি। আমরা আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা 3 থেকে 4টি মামলা রায় পেয়ে যাব। এই সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন, যে 3-4টা মামলার কথা আপনাদেরকে বললাম। এখন আপনাদেরকে একটু ব্যাখ্যা করে দেখবেন যে আমরা যদি পুরা বিচার কার্যটা ধরি, তাহলে পুরা বিচার কার্যটা শেষ হতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের 1 বছরের মতো সময় লাগছে। এখন আপনারা যারা বিচার প্রার্থী আছেন, আপনাদের নিশ্চয়ই খারাপ লাগতে পারে 1 বছর লাগছে কেন। আপনাদের জন্য আমি একটা তথ্য দেই। এই আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার আমলে যখন জামাতে ইসলামের কিছু লিডারের এবং বিএনপির একজন লিডারের বিচার হয়, সেই বিচার কার্যগুলো সম্পন্ন হতে গড়ে অন অ্যাভারেজ কমপক্ষে 2.5 বছর লেগেছিল, কমপক্ষে 2.5 বছর। সেখানে আমাদের এই আদালতে তার অর্ধেকেরও কম সময় লাগছে। কেন লাগছে? কারণ আমাদের প্রসিকিউশন টিম, তদন্তকারী টিম, তারা প্রচণ্ড নিষ্ঠার সাথে দিনে রাতে কাজ করছেন। আমরা প্রায় রেগুলারলি খবর রাখছি। এছাড়াও আপনাদের আরেকটা কারণ একটু তাড়াতাড়ি হবে, কারণ ওই যে বিচার কার্যগুলো অনুষ্ঠিত হয়েছিল ওগুলো অনেক আগের ঘটনাবলীর প্রেক্ষিতে বিচার কাজ হয়েছিল। আর এই আদালতে যে বিচার কাজ হচ্ছে এটা সাক্ষ্য প্রমাণ এত বেশি আছে, যে কারণে আমরা আশা করছি 1 বছরের মধ্যেই প্রথম কয়েকটা রায় আমরা পাব। আপনারা 2-1 দিনের মধ্যে আমাদের জাতিসংঘের যে তদন্ত টিম আছে ওনাদের রিপোর্টটা পাবেন। আমি এই রিপোর্ট ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলবো না, শুধু একটা জিনিস মনে রাখি, সেখানে এই রিপোর্টটা আমাদের এই তদন্ত কাজটাকে, আমাদের এই বিচার কাজটাকে, এটাকে সবার কাছে গ্রহণযোগ্য এবং সবার কাছে গ্রহণযোগ্য পাশাপাশি স্বচ্ছ এবং সহজতর করার ক্ষেত্রে অনেক অবদান রাখবে। আপনারা নিজেরা নিজের বিদেশি যে টিম আছে তাদের যে বিবরণ আছে সেটা আপনারা পড়বেন। এই ব্যাপারে আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পরে জানাবো। Design, elegance, beauty.
সেরা পণ্য সবার জন্য জেভিকো। আর এটা হচ্ছে এমনি সাধারণ যে ক্রিমিনাল কোডগুলো আছে সেখানে মামলা হচ্ছে, আপনারা সেখানে জানেন সেখানে প্রচণ্ড মামলার জট রয়েছে, শুনানির ডেট পরে অনেক দিন পর পর। সেই সমস্ত মামলায় বিচার আমরা আগামী 1 বছরের মধ্যে পাবো বলে আমি আশা করি না। এবং এই সমস্ত মামলাতে যারা আসামি আছে, মূল আসামি, সাধারণ ক্রিমিনাল কোর্টে মামলায় যে মূল আসামিরা রয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং মন্ত্রীবৃন্দ, তারা প্রত্যেকেই আন্তর্জাতিক অপরাধ আদালতের যে মামলাগুলোর কথা আমি বললাম সেখানে তারা আসামি হিসাবে আছেন। ফলে আমরা যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে রায় পেয়ে যাই তাহলে সাধারণ কোর্টের যে রায় সেটা পেতে দেরি হচ্ছে, সেটা নিয়ে আমাদের হতাশার কোনো কারণ থাকা বাঞ্ছনীয় নয় বলে আমি মনে করি। এটা হলো মামলার ব্যাপার। যুদ্ধাপরাধীদের বা আন্তর্জাতিক অপরাধে যারা অভিযুক্ত আছে, জুলাই হত্যাকাণ্ডে যারা অভিযুক্ত আছে, তাদের বিচারের ব্যাপারে অগ্রগতি জানালাম আপনাদের। আমি আপনাদেরকে দৃঢ়তার সাথে বলতে পারি এর মধ্যে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। আপনারা যারা আইসিটি বিটে কাজ করেন আপনারা জানেন আমাদের প্রসিকিউশন টিম এবং তদন্তকারী টিম কিভাবে কাজ করছে। ওনারা কোনো অফিস আওয়ার মেনে কাজ করছেন না, ওনারা যখন যতজন চাচ্ছে। কয়েকদিন আগেও 8 জন তদন্তকারী কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। টোটাল তদন্তকারী কর্মকর্তা এবং প্রসিকিউটরের সংখ্যা আওয়ামী লীগ আমলের যে আদালত ছিল তার চেয়েও বেশি। তদন্তকারী সংখ্যা তো অনেক বেশি আছে। আমাদের কাছে যা চাওয়া হচ্ছে সেই হেল্প আমরা প্রদান করছি। মামলা প্রত্যাহারের ব্যাপারে একটা অত্যন্ত আপনাদের ছিল যে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলা। আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলা খুব দ্রুত প্রত্যাহার করা হবে। এখানে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। প্রথমে ক্লিয়ার করে রাখি, সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে আমরা শুধুমাত্র স্পিচ অফেন্স, মত প্রকাশের স্বাধীনতার কারণে যেই অফেন্সগুলো হয় সেই মামলাগুলো প্রত্যাহার করছি। কম্পিউটার অফেন্স না, কম্পিউটার হ্যাকিং সংক্রান্ত মামলাগুলো না। বিগত সরকারের আমলে এরকম 396টি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলা বিচারাধীন ছিল। বিগত সরকার আমলে দায়ের করা 396টি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে আইন মন্ত্রণালয় আমাদের আইন মন্ত্রণালয় পাবলিক প্রসিকিউটরদের মাধ্যমে ইতিমধ্যে 332টি মামলা প্রত্যাহার করেছে। 396-এর মধ্যে 332টি মামলা অলরেডি প্রত্যাহার করা হয়ে গেছে। 61টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এটা আগামী ধরেন 3-4 কার্য দিবসের মধ্যে শেষ হয়ে যাবে। মানে ফেব্রুয়ারি মাস যখন শেষ হবে তখন স্পিচ অফেন্স সংক্রান্ত কোনো মামলা আর সাইবার সিকিউরিটি আদালতে থাকবে না। তবে এর মধ্যে 3টা মামলা আমরা প্রত্যাহার করতে পারবো না, কারণটা উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত রয়েছে। এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল ওনারা উচ্চ আদালতে মামলা করে এই মামলাগুলোকে স্থগিত করে রেখেছেন। এই 3টি মামলা বাদে 396টি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলার প্রতিটি মামলা এই ফেব্রুয়ারি মাসের পরে আর থাকছে না। এবং ইতিমধ্যে 396টির মধ্যে 332টি ইতিমধ্যে প্রত্যাহার করা হয়ে গেছে। গায়েবী মামলা প্রত্যাহারের ব্যাপারে আপনাদেরকে একটা অ্যাম্বিশাস টাইমলাইন বলেছিলাম, কিন্তু এটা প্রত্যাহার করতে গিয়ে দেখলাম আমরা প্রচণ্ড কষ্ট হচ্ছে। কারণ আমাদের প্রথম কথা বলে রাখি, আমাদের যে পাবলিক প্রসিকিউটর নিয়োগ প্রক্রিয়া এটাই সম্পন্ন হয়েছে 2 মাস আগে। তো আমরা কাজ শুরু করেছি 2 মাস আগে। 2 মাস আগে নিয়োগ সম্পন্ন হয়েছে, ধরেন আমরা 1.5 মাস আগে কাজ শুরু করেছি। এত অল্প সময়ের মধ্যে হাজার হাজার মামলা হয়েছে, কারো কারো মতে লাখের উপর মামলা হয়েছে। এগুলি মামলা আইডেন্টিফাই করা খুবই কষ্টকর। তারপরও আমরা এর মধ্যে সারা দেশ থেকে প্রত্যাহারের জন্য 16,429টি মামলার তালিকা করা হয়েছে। 16,429টি মামলার তালিকা করা হয়েছে। তালিকা করার পর প্রত্যেকটা মামলার রেকর্ড ঘেটে আমাদেরকে দেখতে হয় এটা আসলে জেনুইনলি আপনার রাজনৈতিক হয়রানিমূলক গায়েবী মামলা কিনা, নাকি এটা কোনো রকম কারচুপি বা অনিয়ম করে ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির মামলা ঢুকিয়ে দেওয়া হয়েছে। ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তি হত্যা মামলা আমি তো প্রত্যাহার করতে পারি না, ঠিক আছে? ফলে প্রতিটা কেস রেকর্ড দেখে কনফার্ম হতে হচ্ছে। তো এই প্রক্রিয়ায় 16,429টি গায়েবী মামলার মধ্যে 1,214টি মামলা আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। একদম এগুলি প্রত্যাহার করা হবে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। আপনারা জানেন গেজেট নোটিফিকেশন করতে টাইম লাগে। 53টি মামলা প্রত্যাহার সংক্রান্ত গেজেট নোটিফিকেশন আজকালের মধ্যেই প্রকাশিত হবে, ঠিক আছে? সংখ্যাগুলো বলবো আবার। 16,429টি মামলার তালিকা করা হয়েছে গায়েবী মামলার।
এর মধ্যে 1214টি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। এই 1214টির মধ্যে 53টি মামলার প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের মধ্যে প্রকাশিত হবে। এই মামলা প্রত্যাহার করার ক্ষেত্রে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও সাহায্য সহযোগিতা পেয়েছি। ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে ওনাদের সাথে আমরা একসাথেই কাজ করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিও ধন্যবাদ জানাচ্ছি। এটা হচ্ছে আমাদের মামলা সংক্রান্ত খবর। আর একটা গুড নিউজ দিয়ে আপনাদের সাংবাদিক সম্মেলন প্রথম পর্বটা শেষ করছি। সেটা হচ্ছে আপনারা জানেন 2015 সালে একটা পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা ছিল, সেটা নিয়ে আমাদের প্রবাসীরা প্রচুর অভিযোগ করত। ওই পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালায় কেউ যদি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে চাইতো তাহলে তার পাসপোর্ট থাকতে হতো, বাংলাদেশি দূতাবাসে গিয়ে তাকে পাসপোর্ট জমা দিতে হতো, তাও এক্সপায়ার্ড পাসপোর্ট না, চলমান আছে এরকম পাসপোর্ট জমা দিতে হতো। তো বিদেশে অনেকেই পাসপোর্টটা রিনিউ করেন না, বাংলাদেশি পাসপোর্ট, আবার প্রবাসীদের সন্তানরা অনেকে বাংলাদেশি পাসপোর্ট নেন না, ফলে ওনাদের পক্ষ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি করার ক্ষেত্রে অনেক জটিলতা হতো। তো এই ব্যাপারে আমাদের কাছে অনেক কমপ্লেইন এসেছে। তো আমরা যারা কনসার্ন স্টেক হোল্ডার আছেন, অন্যান্য মিনিস্ট্রি, ওনাদের সবার সাথে কথা বলিয়েছি, ওনাদেরকে রাজি করিয়েছি। করার পর ইতিমধ্যে আমরা এই বিধিমালার সংশোধনী এনেছি। এখন আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন, বোনরা আছেন, ওনাদের যদি বাংলাদেশি পাসপোর্ট নাও থাকে তাও ওনারা পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন। সংশোধিত বিধিমালার আলোকে বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড স্টিকার থাকলে কিংবা তার জন্মসনদ থাকলে বা জাতীয় পরিচয়পত্র থাকলেই তিনি বিদেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন। আমি মনে করি এটা আমাদের অনেক প্রবাসী ভাই বোনের ভোগান্তি লাঘবে বিরাট ভূমিকা রাখবে। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে 3টা প্রশ্ন করতে পারবেন, ঠিক আছে? স্যার, আপনারা আইসিটি একটা সংশোধন করেছেন গত বৃহস্পতিবার, জি আজকাল গেজেটও হয়েছে, জি। সেটাতে আসলে কি বিষয়? এখানে আপনার অহেতুক কিছু ছিল, মানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে মামলার বিচার কার্য কিছুটা বাধাগ্রস্ত হওয়া ছিল। তো আমরা যে সংশোধনগুলো করেছি সেটা হচ্ছে আওয়ামী লীগ আমলে যে বিধানটা ছিল কিছু ক্ষেত্রে ওই বিধানই ফিরিয়ে এনেছি। আর আরেকটা ছিল হচ্ছে যে আপনার টেকনিক্যাল যে কিছু বাধা ছিল সেটা দূর করার ব্যবস্থা নিয়েছি, এবং আমরা বিশ্বাস করি এটা মামলাকে অহেতুক সময় ক্ষেপণ থেকে মামলার প্রক্রিয়াকে বাঁচানোর লক্ষ্য থেকে করা হয়েছে। আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা দেখেছি এই জন্য মামলার বিচার কাজের গতি কিছুটা স্লথ হতে পারে, তদন্তের গতি কিছুটা স্লথ হতে পারে, ওগুলি বিবেচনায় রেখে করা হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে দ্রুত বিচার করলে ভুল হতে পারে, এরকম একটা কথা গতকালকে উনি বলেছেন। আপনাদের এখানে সেই ধরনের কোনো মানে কমপ্লেন বা সুযোগ আছে কিনা? দ্রুত বিচার করলে শোনেন, রাজপথে অনেক মানুষের প্রত্যাশা হচ্ছে 1 মাসে বিচার করে ফেলা, সেটা হচ্ছে দ্রুত বিচার। আপনি কোনো মানুষকে দেখবেন বলতে এটা বলে যে এতদিন লাগে কেন, এই কথাটা শুরু করেছেন এই সরকার গঠিত হওয়ার 1 মাসের মধ্যেই, অর্থাৎ ওনারা হয়তো বলতে চেয়েছেন 1 মাসের মধ্যে কেন বিচার হলো না, সেটা হচ্ছে দ্রুত বিচার। আমরা প্রতিটি পদ্ধতি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে করছি। তারপরও আপনার গত আমলে চেয়ে কম সময় লাগছে, আপনাকে 2টা কারণ বলেছি। একটা হচ্ছে গত আমলে যখন বিচারগুলো হয়েছে তোমার 71 সনে সংগঠিত অপরাধ, সেটার প্রেক্ষিতে হয়েছিল, আর আমাদের হচ্ছে 2 মাস আগে সংগঠিত অপরাধ। আর ওই সময় তো ভিডিও ফুটেজ ছিল না, আমাদের অসংখ্য ভিডিও ফুটেজ হয়েছে। সেকেন্ড হচ্ছে গত আমলে কিভাবে কাজ হয়েছে আমরা জানি না, বাট এই আমলে আমাদের যে প্রসিকিউশন টিম আছেন, তদন্ত টিম আছেন, ওনারা ওভার দ্য নাইট কাজ করছেন। আপনারা নিজেরা দেখেছেন এই বিচারালয়ে যেখানে বিচার হবে সেটার সংস্কার কাজ দেখার জন্য আমি এবং পূর্তমন্ত্রী আমরা ছুটির দিনগুলোতে পর্যন্ত প্রত্যেক সপ্তাহে সকালে গিয়ে পরিদর্শন করতাম। আমরা টপ প্রায়োরিটি দিয়েছি। আর আমাদের এখানে যেহেতু অনেক বেশি প্রমাণ, অনেক তাজা প্রমাণ, অনেক বেশি এবং অনেক তাজা প্রমাণ এবং অনেক অত্যন্ত অকাট্য প্রমাণ রয়েছে, সেই জন্য আপনার আগের সময়ের তুলনায় কিছুটা কম সময় লাগতে পারে। এখানে মোটেও কোনো মানে বিচারের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বিন্দু মাত্র তাড়াহুড়া করা হচ্ছে না, তাহলে তো ওই তাড়াহুড়া করলে তো 2 মাসে বিচার করা সম্ভব। স্যার, এর আগে আপনি বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করা। কয়েকদিন আগে বিবিসি একটা রিপোর্ট করেছে, সেখানে কলকাতার প্রতিনিধি বলেছে যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অন্তত 200 নেতাকর্মী যারা মন্ত্রী ছিলেন তারা আছেন কলকাতাতেই শুধু, এবং তৃণমূলের প্রায় 1000 আছে। তাহলে এই যারা সাবেক মন্ত্রী ছিলেন তাদের ফিরিয়ে আনার ব্যাপারে আমি আপনাকে একটু ক্ল্যারিফাই করি। একটা হচ্ছে আমরা তো আমাদের এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যার্পণ করতে বলেছি।
আর এটা হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট যেটা জারি, সেটার আমাদের তরফের যে ব্যবস্থাটা সেটা আমরা নিয়েছিলাম। হয়তো গত মিটিংয়ে আমি খুব ভালো মতো বলতে পারি নাই বা হয়তো ইনক্ল্যারিটি ছিল। আমাদের তরফ থেকে যে চিঠি লেখালেখি সেটা আমরা করেছি। এখন ইন্টারপোল রেড অ্যালার্ট এখনও জারি করেছে কিনা সেটা আমাদের কাছে সুনিশ্চিত তথ্য নাই। তো ওদেরও অনেক প্রক্রিয়া থাকে, অনেক কিছু থাকে, অনেক স্ক্রুটিনি থাকে, কিন্তু আমাদের তরফ থেকে যে অনুরোধপত্র বা আনুষ্ঠানিকতা সেটা আমরা সম্পন্ন করেছি। এখন আমরা বিচার কাজ শুরু হলে অন্যান্যদের, বিশেষ করে আইসিটির বিচার কাজ শেষ হলে তো সাথে সাথেই ইভেন বিচার কার্য চলাকালীন সময় যদি কখনো আদালত মনে করে যে তাদের এক্সট্রাডিশন প্রয়োজন, সেরকম কোনো মানে আমাদের কাছে মেসেজ আসলে প্রসিকিউটর অফিসের মাধ্যমে সাথে সাথে এক্সট্রাডিশন চাওয়া হবে। অক্টোবরের ভিতরে শেখ হাসিনা সহ শীর্ষস্থানীয় নেতাদের বিচার হবে, তো এক্ষেত্রে শেখ হাসিনাকে ফিরিয়ে আনলে একরকম বিচার, আর সেক্ষেত্রে তো আপনারা কতটা মানে আত্মবিশ্বাসী আসতে পারে ভারতের সাথে যে চুক্তি আমাদের আছে, আর না হলে সেই বিচার প্রক্রিয়াটা আসলে কিভাবে হতে পারে? আমাদের এই আইনে মানে যারা অ্যাবসকন্ডিং আছেন, যারা পলাতক আছেন, পলাতকের বিচারের বিধান রয়েছে, পলাতকের বিচারের বিধান রয়েছে। তো সাধারণ খুনের ক্ষেত্রেও রয়েছে, আপনারা জানেন। কেউ পালিয়ে থাকলে কি তার বিচার হয় না? এখন আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি। এখন ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে মানে নাকচ করার চেষ্টা করবে, এবং বরং তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অবাধে বাংলাদেশ সম্পর্কে উৎসাহমূলক, উস্কানিমূলক, বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দিয়ে তারা বরং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির যে প্রচেষ্টা করছে, তাতে আমাদের কাছে মনে হয় না এই আইনটা গুড ফেইথে বা সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে। আমরা আমাদের দাবি জানাতে থাকবো। স্যার, আজকের প্রেস কনফারেন্সটা যেহেতু সমসাময়িক, আমাদেরকে সেরকমই বলা হয়েছে, কিন্তু অন্য বিষয়ে প্রশ্ন করতে চাই স্যার। সেটা হচ্ছে বলা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট, এই সরকার দায়িত্ব নেওয়ার সমস্যা কি শোনেন, আমি বলি আপনাকে সমস্যাটা কি জানেন? আমি নিজে তো সাংবাদিক ছিলাম, অন্য ব্যাপারে কথা বলার সাথে সাথে আমার যে মূল উদ্দেশ্য যে আমি চাচ্ছি বাংলাদেশের মানুষ উৎকণ্ঠিত, বিচার হচ্ছে না, আপনি জানেন মানুষ অনেক দুঃখ পাচ্ছে, কেউ কেউ বলার চেষ্টা করছে যে বিচার হচ্ছে না দেখেই মবক্রেসি হচ্ছে। আমার মনে হয়েছে এই সময় আপনাদের তথ্যটা জানানো প্রয়োজন, কারণ যেই তদন্তকারীরা, যেই প্রসিকিউশন টিম দিনরাত কাজ করে, আমাকে মানে তাজুল যদি প্রত্যেক দিন আপনাদের ব্রিফ করে, প্রত্যেক দিন আপনারা খবর বানাতে পারবেন, এত কাজ করছে। তো তাজুল মানে প্রসিকিউশন টিম, তদন্তকারী টিম। তো আমরা তো প্রতিদিন মানে আমরা ঠিকই করেছি, প্রতিদিন মিডিয়াতে আসার দরকার নাই, তাহলে তো আপনার মানে প্রপোর্শন দিয়ে থাকে না। এখন আমি যদি এটা আমি জানি, আমি তো সাংবাদিক তো জানি, তো আপনাদের আমি অন্য একটা ব্যাপারে প্রশ্ন করা মাত্র দেখা যাবে হেডিং হয়েছে সেটা, এই তথ্যগুলা জানান, ঠিক আছে? ডেভিল হান্টের ব্যাপারে যিনি অভিযান পরিচালনা, ডেভিল হান্টের ব্যাপারে যিনি অভিযান পরিচালনা করছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করেন, উনি বলতে পারেন। আইনের কিছু বিষয় এসছে স্যার, অনেকেই বলছে, যেমন আওয়ামী লীগের সময় আমরা দেখেছিলাম যে বিএনপি হলে তাকে গ্রেফতার করা, এখনো অনেক ক্ষেত্রে এটাই হচ্ছে যে আওয়ামী লীগের বেশিরভাগ গ্রেফতার হচ্ছে, এবং বিচার আমি দেখেন, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটা বক্তব্য হওয়ার কথা, আমি শুধু আপনাদের একটা জিনিস বলি, আপনারা সবকিছু মিলাই ফেলেন না। আওয়ামী লীগ আমলে কি বিএনপি গণহত্যা করেছিল? আওয়ামী লীগ আমলে কি এই হাজার হাজার মানুষকে গুলি করে ইয়ে করেছিল বিএনপি করেছিল? মনে করে দেখেন তো, দুইটা পার্সপেক্টিভ তো ডিফারেন্ট। সেই আমলে বিরোধী দলের উপর মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হতো, আপনারাই রিপোর্ট করতেন, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হতো, গণগ্রেফতার করা হতো। এখন এই আমলে যেই আপনারা অপারেশনটার কথা শুনছেন, এটা কিন্তু এই এত বড় মানবতা বিরোধী অপরাধ, এত বড় হত্যাকাণ্ড, এটার পরপরই শুরু করা হয় নাই। আপনারা খেয়াল করে দেখেন গত কিছুদিনের কার্যাবলী, শেখ হাসিনা লাস্ট সাংবাদিক সম্মেলনে এমনভাবে কথা বলেছেন, যখন উনি প্রধানমন্ত্রী থাকার সময় যেই কনফিডেন্স নিয়ে, যেই উদ্ধতভাবে বাংলাদেশের মানুষের সাথে কথা বলতেন, এক্স্যাক্টলি ওই টোনে তিনি কথা বলেছেন। এবং কথা বলার সাথে সাথে পুরা এই গণ অভ্যুত্থান, আমাদের যে যন্ত্রণার স্মৃতি, সেটাকে নিয়ে পরিহাস করেছেন। উনি বলেছেন যে এরকম এআই দিয়ে বানানো হয়েছে আবু সাইদের হত্যার দৃশ্য, বলেন এগুলো সহ্য করা যায়? তারপর মুগ্ধকে ছাত্ররাই গুলি করে মেরেছে, মানে মিথ্যাচার, এবং সবাইকে উস্কানি দিয়েছেন, কার বাড়িতে আগুন দিতে হবে, কাকে উনি ছাড়বেন না, ইত্যাদি করবেন না। আশ্চর্য লাগে, বিশ্বাস করেন, আমি অনেস্টলি আমার কাছে অবাক লেগেছে, আল্লাহকে এই মানুষটার মধ্যে মিনিমাম অপরাধবোধ দেয় নাই। যার মধ্যে মিনিমাম অপরাধবোধ থাকে না, উনি তো যে কোনো কিছু করতে পারেন। এবং উনার বাহিনীকে আমরা জানি না, উনার সমস্ত মিথ্যাচার, উনার সমস্ত খারাপ কাজে
আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের কর্মীদের এক শ্রেণীর তাদের যে অন্ধবিশ্বাস, তারা এক্স্যাক্টলি একই জন্য কথা বলে এবং তারা দেশের নানা ধরনের উস্কানিমূলক, নানা ধরনের আক্রমণাত্মক, নানা ধরনের আপনার ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, আরও বেশি লিপ্ত হবে এরকম একটা আশঙ্কা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্কের মাধ্যমে তারা এই ব্যাপারে কনভিন্সড হয়েছে, তারপরে এই অভিযানটা করেছে। এমনকি 8ই অগাস্টের পরও কিন্তু 5ই অগাস্টের পরও কিন্তু করেন, এটা আপনারা লক্ষ্য করেন। এবং আমি যতদূর জানি, আমি জানি না ওনারা বলবেন, এটা ওনারা সর্বোচ্চ মাত্রায় সতর্ক থাকার চেষ্টা করবেন যাতে এটা অ্যাবিউজ না হয়, যাতে এখানে আপনার কোনো ধরনের আগে আমার যেরকম হতো কোনো প্রাণহানির ঘটনা যেন না ঘটে, এইটুকু আমি জানি। একটা জিনিস ছড়ানো হচ্ছে স্যার খুব ছোট করে, যে অনেকে বলার চেষ্টা করছে যে গৃহযুদ্ধের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, একটা পক্ষ ছড়াচ্ছে। আপনারা কি এই ধরনের কোনো চিন্তা করছেন আদৌ সরকার, মানে গৃহযুদ্ধ করার? গৃহযুদ্ধের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে প্রশ্নই আসে না। এগুলি অপপ্রচার, উস্কানিমূলক কথাবার্তা। আপনাকে এগুলি জাস্ট পাত্তা দিবেন না। আপনার নিজের মনে হচ্ছে গৃহযুদ্ধমূলক অবস্থা, তাহলে তো আপনার চেহারা হাসি থাকতো না। চিন্তা করেন না এই সমস্ত কুৎসা। আমি সবসময় বলতাম, দেখেন আমি যখন এই সরকারে ছিলাম আমি বলতাম আওয়ামী লীগের দুইটা অস্ত্র, একটা হচ্ছে মিথ্যাচার, একটা হচ্ছে নিপীড়ন। এখন নিপীড়ন করার ক্ষমতা একটু কমে গেছে, মিথ্যাচার তো 100% কনসেন্ট্রেশন করেছে, যা ইচ্ছা বলে যাচ্ছে। এগুলি আপনারা যথেষ্ট সচেতন আছে, দেশের মানুষ সচেতন আছে। মানে আওয়ামী লীগের জন্য দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে তাদের মিথ্যাচার, যে 15 বছর যে মিথ্যাচার করলো স্বাধীনতার ইতিহাস নিয়ে, তা তো দেখতেই পাচ্ছে, এটা কেউ বিশ্বাস করে নাই, তারপরও সেই মিথ্যাচারের মধ্যে রয়েছে। এটাই দুর্ভাগ্যজনক ব্যাপার। সব মিথ্যাচারকে পাত্তা দিবেন না এবং এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বলবেন না, এটা হচ্ছে অনুরোধ। ভালো থেকে জি, গায়েবী মামলা হচ্ছে আওয়ামী লীগ আমলে দায়েরকৃত রাজনৈতিক নিপীড়নের উদ্দেশ্যে দায়েরকৃত গায়েবী মামলা। কালকে ক্লিয়ারলি বলেছে না, আর কালকে আজকে আপনারা পত্রিকায় এইরকম ভাবে নিউজ করেছেন, তারপর এটা নিয়ে আর কথা বললেন না। আজকে থাক, ভালো থেকে।